টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো দেশের ফিলিং স্টেশনগুলোতে চলমান জ্বালানির সংকট নিয়ে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে বিশ্বব্যাপী বিঘ্নিত হচ্ছে জ্বালানি সরবরাহ, যার প্রভাব পড়েছে আমদানি নির্ভর বাংলাদেশও। গেল প্রায় 10 দিন ধরে জ্বালানি নিতে যানবাহনের লম্বা লাইন দেখা গেছে দেশের ফিলিং স্টেশনগুলোতে। তারপরও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। কেন এই সংকট, কবে স্বাভাবিক হবে এই পরিস্থিতি, সেই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। কেমন আছেন আপনি? বলেন বলেন। আমি আপনার কাছে ওভারঅল একটু জানতে চাই যে বাংলাদেশে পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনগুলোর বর্তমান অবস্থা কি, চাহিদা এবং যোগানের তুলনায়। আজকে পর্যন্ত যা আনা হয়েছে তাই বিক্রি করা হয়েছে। কোনো সারপ্লাস বা ক্যারি আউট থাকতেছে না। মানে প্রতিদিন যে আনা হচ্ছে তাই বিক্রি হয়ে যাচ্ছে, কোনো পরের দিন না আসা পর্যন্ত বিক্রি করতে পারছে না। এটা ছিল আজকের পর্যন্ত স্ট্যাটাস। এটার উন্নতি আজকের থেকে যেহেতু উন্মুক্ত করা হয়েছে এবং চাহিদা মোতাবেক দেওয়া হচ্ছে, তার মধ্যেও আছে। ধরেন আগে আমরা বৃহস্পতিবার হলে 2 গাড়ি 3 গাড়ি প্রয়োজন মাফিক নিতে পারতাম, সেটাও দিবে কিনা সেটা কালকে বোঝা যাবে। 17 to 24 এত লম্বা ছুটি, এর মধ্যে ব্যাংকও খোলা থাকবে না। আমাদের তো পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট না দিলে তো আমাদেরকে সরবরাহ করে না। অনেকগুলি বিষয় এখন রয়েছে সামনে। কি করে তেল আনবে এরা, এইগুলো একটু সরকারেরও চিন্তা করা দরকার। আর সরবরাহ যদি না বাড়ায় তাহলে তো প্রবলেমই থেকে যাবে। তবে আমি আশাবাদী, এটা মনে হয় আজকে যতটুকু তারা আন্তরিকতার সাথে বলেছে এবং সব জায়গায় জানাইছে। তারপরে এই যে আমলাতান্ত্রিক জটিলতা তো আছে, চিঠি হবে, চিঠি যাবে। ওই যে আমাদের আগের অ্যাডভাইজার সাহেব বলেছিলেন না, এখানে ডেলি মিটিং হয়, ফিটিং হয়, খাওয়া হয়, দাওয়া হয়, লাঞ্চ হয়, স্ন্যাক্স হয়, তারপরে এই রুম থেকে ওই রুমে যেতে সময় লাগে। এগুলো তো আছে, এই বটলনেক নিয়েই তো আমাদের চলতে হবে। আপনাদের দৈনিক চাহিদা কত, আপনারা পাচ্ছেন কত? চাহিদার তো এখন আনলিমিটেড চাহিদা। চাহিদার কি কোনো শেষ আছে? এখন তো তারপরও ওভারঅল আপনাদের একটা তো অ্যাজাম্পশন আছে যে আপনাদের এখন দৈনিক এরকম আমরা এখন এই মুহূর্তে অ্যাসেস করতে পারছি না। দুটো দুইটা কারণ। একটা হলো অ্যাবনর্মাল বাইং, 2 নম্বর হলো বিগত 7 দিন থেকে 10 দিনের যে শর্ট ডেলিভারি, এগুলো সব পকেট খালি হয়ে গেছে। এক্সাম্পল, আপনার একটা মোটরসাইকেল আছে, আপনার মোটরসাইকেলের ট্যাঙ্কের ক্যাপাসিটি 12 লিটার। আগে আপনি ডেলি হয়তো 2 লিটার কিনতেন, এখন আপনার মোটরসাইকেল টপ আপ করেছেন। তার মানে এরকম যদি কোটি কোটি মোটরসাইকেলের ট্যাঙ্কের ভিতরে 10 লিটার করে অতিরিক্ত তেল জমে, তাহলে তার পরিমাণটা কত হয়? অনুরূপ ভাবে গাড়িতেও একই অবস্থা। গাড়ির ট্যাঙ্কের ক্যাপাসিটি 60 লিটার, আগে কিনতেন 2000 টাকার তেল, এখন কিনেছেন টপ আপ করেছেন। এইভাবে তো প্রতি কর্নারে কর্নারে তেল জমে গেছে। সরকারের ওই প্রতিদিনকার হিসাব মিলে তো সরকার পারতেছে না। সরকার বলছে আমার টোটাল ডেলিভারি ছিল এত, কিন্তু এখন ডেলিভারি তো তোমরা এতগুলি নিয়েই গেছো, তাহলে এখন আবার কেন চাচ্ছ? বাস্তবতা হলো তেলগুলি পকেটে পকেটে ঢুকে গেছে। এই পকেটে পকেটে ঢোকা তেলগুলো তো হিসাবের মধ্যে ছিল না। আমি একটু আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে পেট্রোল পাম্পগুলোতে আমরা দেখছি যে প্রয়োজনীয় জ্বালানি পাওয়া যাচ্ছে না, যার কারণে লম্বা যানবাহনের দীর্ঘ লম্বা লাইন। এর কারণ কি? আসলে দীর্ঘ ওই আজকে 7 দিন জ্বালানি রেশনিং মাধ্যমে সরবরাহ করাতে একটা বিশাল ঘাটতি হয়ে গেছে। তাছাড়া মানুষের এই প্যানিকটা এখনো যায় নাই। আজকে থেকে উন্মুক্ত করা হয়েছে এবং এই উন্মুক্তটা করা হতে হতে একটু সময় লেগেছে। বিকাল থেকে ডেলিভারি শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী 1-2 দিনের ভিতরে এইটা স্বাভাবিক হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে মানুষের কেনার আগ্রহ যেন আরো বেড়ে যাচ্ছে, এটাকে আমরা কোনোভাবেই দমাতে পারছি না বা মানুষের আশ্বস্তও করতে পারছি। আর এই রাস্তা দিয়ে আপনি যখন যাবেন, যখন দেখবেন ঝাঁকে ঝাঁকে এরকম মোটরসাইকেল গাড়ি দাঁড়ায় আছে, কারণ আপনারও মনটা চাবে যে আমি আবার কালকে তেল পাবো কিনা, সেই তেলটু কিনে রাখি। এমনি আজকে আমাদের মিটিং এ মন্ত্রী সাহেব পরিষ্কার বলেছেন, বিবিসি চেয়ারম্যানও বলেছেন, আগে যেভাবে রেশনিং করা হচ্ছিল ওই রেশনিং কথাটা উইথড্র করা হয়েছে। তবে একেবারে ওপেন করে দেওয়া হয়নি। ওপেন করে দিলে আবার লোকজন বেসামাল তেল নিয়ে একটা বিড়ম্বনার সৃষ্টি হবে। এই সবকিছু মিলাই এখন একটু সময় দিতে হবে। 2-3 দিন তো সময় লাগবে গ্রাজুয়ালি এটাকে আপনার নর্মালাইজ করতে। আজকে কেবল এই 10 দিন বা 7 দিন পরে, গত বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত প্রায় ধরেন 10 দিনই হতে চললো। এটুকু এখন একটু মানে একেবারেই কড়া রেশনিং করার ফলে একেবারে সব নিংড়ানো স্টক শেষ হয়ে গেছে। যেটা হয়েছে যে আগামীতে এখন যদি এটা পরিষ্কার করতে হয় একটু সময় দিতে হবে। আপনাদের জ্বালানি সরবরাহ কি পর্যাপ্ত রয়েছে? হ্যাঁ, আজকের থেকে পর্যাপ্ত বলতে কি একেবারে ওই রকম উন্মুক্ত নেই। ধরেন আগে এখানে 3000-4000 বা এরকম দিচ্ছিল, ওইটাকে ফুল গাড়ি দেওয়ার ব্যবস্থা করছে। তাতে একদিকে যেরকম গাড়ির চাপটা একটু কমেছে, মানে গাড়ি একবার ধরেন 3000 লিটার ঢেলে আবার পরের দিন যে সিরিয়াল দেওয়া,
ওইটার থেকে একটু ঝামেলা মুক্ত হবে। আর যেহেতু সরবরাহ বাড়াইছে, আমার মনে হয় না আর প্রবলেম হবে। 1-2টা দিন একটু সেটলিং টাইম লাগবে। অকটেন এবং পেট্রোল এই দুটোই তো আসলে আমাদের নিজেদের দেশেই উৎপন্ন হয়, তো এইটার আসলে সংকট কতটা এবং এটা কেন? পেট্রোল অকটেনের এটা রেশনিং না করলেই ভালো হতো, কিন্তু ওনারা করে তো ডেফিসিট হয়ে গেছে। এখন এটা থেকে উত্তরণের উপায় হচ্ছে এখন আস্তে আস্তে ওনারা আর রেশনিং রাখবেন না। ওনারা আমাদেরকে কথা দিচ্ছেন রেশনিং রাখবেন না। রেশনিং না রাখলে তো আবার স্বাভাবিক হয়ে যাবে। এখন এ পর্যন্ত তো যে এই ঘাটতি 7 দিন বা 10 দিন, এই ঘাটতিটা পূরণ হতে একটু সময় দিতে হবে। আর এমনি এটা ডিজেল রেশনিং এর প্রয়োজন ছিল না। ডিজেল নিয়ে বড় সমস্যা। ডিজেল এখন দূরপাল্লার বাসরা যাবে, সেই বাসগুলোকে সব ধরেন এখান থেকে তেল ভরে না গেলে ধরেন দূর দূরান্তে ফিরে আসতে পারবে না। তা সেইটা আজকে থেকে পর্যাপ্ত ডেলিভারি শুরু করা হয়েছে। পর্যাপ্ত বলতে মানে ওই যে আগে যেরকম 2000, 4000, 5000 দিচ্ছিল, ওইটা না দিয়ে ফুল গাড়ি ধরেন 9000 গাড়িতে 9000 দিচ্ছে, 13,500 গাড়িতে 13,500 দিচ্ছে। আর ওই আগে একটু রিমোটেস্ট এলাকাগুলোতে কম দিচ্ছিল, ওগুলো আজকে থেকে দেওয়া শুরু করেছে। এটা গ্র্যাজুয়ালি আসলে ঠিকভাবে একটু সময় দিতে হবে, আর মিনিমাম 4-5-6 দিন। কিন্তু আমরা জানি না আমরা এই যে 2-3 দিন যে ঈদের আগে যে চাপটা, এটা যদি ওভারকাম করতে পারবো কিনা। এটার জন্য আমার প্রস্তাব হচ্ছে ডিপো একটু দেরি পর্যন্ত খুলে রেখেও সরবরাহ করার ব্যবস্থা করতে। সেটাও অনুরোধ করেছি। ওনারা আন্তরিকতার পরিচয় দিয়েছেন। দেখা যাক এখন কাজ হচ্ছে, ফিল্ডে যারা কাজ করে তারা যদি আন্তরিক না হয় তাহলে তো আর সমস্যার সমাধান হবে না। এই জন্য ওনাদেরকেও একটু আন্তরিক হতে হবে। আর আসলে সবারই তো একটা অপটিমাম ডেলিভারি ক্যাপাসিটি আছে ডিপোর। এখন একসাথে যে সবাই হুমড়ি খেয়ে পড়লে, ডিপোতে যেরকম আপনারা পেট্রোল পাম্পে করতেছেন, আমরা যে ডিপোতে করতেছি, ওনারাও তো সেই জিনিসটাকে টোটাল একটা গাড়ি লোড করে তার ইনভয়েস করে তার বেরোতে তো 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। এগুলো করতেও তো সময় লাগছে। একটা পুঞ্জীভূত সমস্যা এট এ টাইমে কি চলে যাবে? গ্যাসের কি অবস্থা? সিএনজি? সিএনজি তো এমনি চাপ নাই যতদূর জানি, তো খুলে রাখতেছে ওইভাবে ওই কম কম যাচ্ছে। এখন সবচেয়ে সুখবর হলো এলপিজি আছে, সাফিসিয়েন্ট এলপিজি সব জায়গায় পাওয়া যাচ্ছে। আর এমনি এই প্যানিকটা তৈরি হলো কি কারণে, আপনার মনে হয় কি কারণ? প্যানিকটা তৈরি হয়েছে মিডল ইস্টের যুদ্ধ শুরু হলে, এটা সব আগেও অতীতেও হয়েছে। তেল মনে হয় আর পাওয়া যাবে না। এটা তো মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার, এর মধ্যে তো আর আমরা বুঝবো না কি কারণে মানুষ এত প্যানিকই হইলো। এইরকম এত লম্বা সময় প্যানিক বাংলাদেশের ইতিহাসে আর হয়নি। আপনারা বলেছিলেন একটা সংবাদ সম্মেলনে যে এখানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই প্যানিকটা তৈরি হ্যাঁ, ওই যে হয়েছে। সেটা আমলাতান্ত্রিক জটিলতা মানে ওই যে আমাদের যখন মিডল ইস্টের যুদ্ধ শুরু হইলো, তার কয়েকদিনের পরেই মধ্যেই আমাদের চেয়ারম্যান বিবিসি বলে দিলেন যে 14 দিনের স্টক আছে। আসলে তো নর্মালি আমাদের কোনো সময় 2 দিনের স্টক থাকলেও কিন্তু অসুবিধা হয় না, কারণ এটা একটা সাইক্লিক অর্ডারে চলতে থাকে। জাহাজ আসে আনলোড হয়, 14 দিন উল্লেখ করে দিলে তো লোকজন যারা এই তেলের বিষয়ে সম্পৃক্ত তারা মনে করে আরে মাত্র 14 দিন, তাহলে আজকে নিয়ে রাখি, পরের 14 দিন আগে তো শেষ হয়ে যাবে। এটা একটা প্রবলেম হয়েছে। আর এই যে রেশনিং সিস্টেম যেটা করা হয়েছিল, সেইটা আজকে যেরকম ভাবে আলোচনা করে করলো, এই আলোচনা করে যদি করতো তাহলে আর এই ঝামেলা হতো না। আরেকটা বিষয় যদি আপনার কাছে একটু জানতে চাই, যে ধরেন আমাদের কি পর্যাপ্ত এখন সরবরাহ আছে, মানে বাইরে থেকে যে তেল ডিজেল এগুলো কি পর্যাপ্ত আসছে? আমরা তো ভারতের কাছ থেকেও নিয়েছি, আমরা যতটুকু জানি। ভারতের কাছ থেকে পাইপলাইনে তেল আসে, সেটা শুধুমাত্র ওই পার্বতীপুরে একটা ডিপো আছে সেইটা ফিট করার জন্য, অন্য কোনো জায়গায় যাবে না। আর অন্যান্য ডিপোগুলো সেগুলো হলো আপনার শিপে আসে। এখনো পর্যন্ত যা ওনারা বলতেছেন সাফিসিয়েন্ট। ওনাদের যে জাহাজগুলো ওই যুদ্ধের মধ্যে এলসি দেওয়া ছিল বন্ধ ছিল, সেগুলো সব ওয়ান আফটার অ্যানাদার এসে যাচ্ছে। এই যে এই সংকটের পাশাপাশি এই যে একটা প্যানিক, এটা আসলে ঈদ যাত্রা কতটা ব্যাহত করতে পারে দূরপাল্লার বাসগুলোর ক্ষেত্রে? না, আজকে যেটা ডিসিশন দিয়ে যদি ওনারা তেল দেয় তাহলে খুব একটা ব্যাহত হবে না। কারণ তেল তো ওনারা আজকে থেকেই সব ডিপোতেই ডিজেল দিচ্ছেন। না, আজকের দুনিয়া শুরু না করতো তাহলে একটা বিশাল সমস্যা হতো। এই এটা আমার মনে হয় ওভারকাম করতে পারবে। কতদিন লাগতে পারে এই ওভারকাম করতে? আসলে তো এখন শুধু যাবে গাড়ি, হ্যাঁ, আবার ওই দিক থেকে আবার আসার সময় মানে যাওয়া আসাতে গাড়িতে যেতে হবে, না হলে আসবে কি করে? হ্যাঁ, তো সেটা হলো আমার মনে হয় যে এরপরে ঈদের পরই এটা ঈদ পর্যন্ত একটু টানা হেঁচড়ার মধ্যেই চলতে হবে। ওভারঅল জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন লাগতে পারে, বা এই ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ? আমার পরামর্শ একটাই, যদি আমরা তো একজ্যাক্ট ফিগার জানি না কিভাবে তাদের আমদানি পাইপলাইনে কি আছে না আছে, এটা একেবারে 100% আমদানি নির্ভরশীল পণ্য। এখানে যদি সরকারের উচিত হবে, যদি মনে করে যে তারা যাদের সাথে শিডিউল করা তারা ডেলিভারি না করতে পারছে, তাহলে ওই যে একটা স্পট টেন্ডার মানে ক্যাশ টাকায় কিনে আনা, এই সামর্থ্য গভর্নমেন্টের কতটুকু আছে আমার জানা নেই।
যদি থেকে থাকে তাহলে সেটাও একটা অল্টারনেটিভ স্টক বিল্ড আপের জন্য হতে পারে। আরেকটা হতে পারে সরকার ওই আমাদের তো দেশে অনেক বড় বড় ব্যবসায়ী আছে, তাদেরকে আমদানি করে বিপিসি কে বিক্রি করার জন্য অনুমতি দিতে পারে। ধরেন সরকারি একটা জিনিস তো ধরেন অনেক লম্বা প্রসিডিওর, এখানে ফিনান্স মিনিস্ট্রি থেকে এলসির অ্যাপ্রুভাল নেওয়া, পারমিশন অর্থ কি বলে ডিসপ্যাচের পারমিশন নেওয়া অনেক সময় লেগে যায়। তারপর আবার টেন্ডার ফেন্ডার অনেক কিছু করতে হয়। যদি ওনারা এরকম দেয় যে তেল আমাদের খুব জরুরি, বাংলাদেশে অনেক বড় বড় ইম্পোর্টার আছে, তারা যদি তেল এনে বিপিসি কে দেবে আর মার্কেটিং তাদের করতে দেওয়া যাবে না, তেল এনে তারা বিপিসি কে দিয়ে দেবে, এটা তাদের একটা বাড়তি মানে একদিকে অর্থের সংকুলনের ঝামেলা থেকে মুক্ত পেলো, আবার তেলটাও বসে গেল। তেল তো আর অন্য কিছু দিয়ে হবে চলবে না, অল্টারনেটিভ নাই, তেলকে তেল দিয়ে সলভ করতে হবে। যদি মনে করেন যে ওনারা পারছেন ফাইন, আর কারণ ওনাদের কি পাইপলাইনে কি আসে না আসে এগুলো তো আমরা জানি না। তো আমার মনে হয় এটা সেকেন্ড চয়েস হিসাবে বলতে পারে যে এটা কেউ যদি আগ্রহী হয়ে তেল আমদানি করে সরকারকে দেয়, এখন দিতে গেলে আবার অনেকগুলো নিয়ম আছে, স্পেসিফিকেশন ঠিক হতে হবে, সব মাত্রায় ঠিক হতে হবে, কি প্রাইস তাকে যে এনে দিবে তাকে কি কমিশন দিবে, এইগুলো নেগোসিয়েশন করার ব্যাপার আছে। এবং এই নেগোসিয়েশন তো টেন্ডারের মাধ্যমে করতে গেলে অনেক সময় লেগে যাবে। ফ্ল্যাট যদি বলে যে আমরা 5% আপনাদেরকে প্রফিট দেবো বা 2% বা 1% বা দিব, আপনারা এনে দেন আপনাদের। আর এটা তো তেল হলো খুব স্বচ্ছ হিসাব, তেল যখন যে মুহূর্তে জাহাজের উপরে ট্যাঙ্কে পাইপ লাগাবে সেই সময় যে প্রাইস সেটা প্রিভেল করবে। আর ওই যে জাহাজের ভাড়া বা আনুষঙ্গিক খরচ, এটা তোমাদের কাছে একটা হিসাবই আছে। আর যদি বলে দেয় ইম্পোর্টারদেরকে ভাই তোমরা সাবমিট করো, তোমরা কত টাকায় কস্টিং করে এনে দিতে পারবা, সেটা দিয়ে যদি এগ্রি করে তাহলে কিন্তু বাড়তি তেল আসলো। কাবুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।